ভারতের দাবিদারি করলে শেখ হাসিনার মতো অবস্থা হবে বলছেন ফারুক হাসান। সংস্কারের জারিগান নয়, দরকার নির্বাচিত সরকার বললেন গয়েশ্বর চন্দ্র। ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যা। জানাবো শেখ হেলাল তার টাকার পাহাড় কোথায় লুকিয়েছেন, এবং সর্বশেষ জানাবো অসুস্থ বাবাকে নিয়ে পথে পথে ঘুরছে দুই শিশু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের দাবিদারি করলে শেখ হাসিনার মতো অবস্থা হবে বলছেন ফারুক হাসান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ফারুক হাসান বলেছেন, সব রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আহ্বান, ভারতের কাছে গিয়ে নম করবেন না, জনগণের কাছে চান, ভারতের দাবিদারি করবেন না, শেখ হাসিনার মতো অবস্থা হবে। ফারুক হাসান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক দিক এখনো তদন্ত কমিশন পায়নি। যখন এই অবস্থা দেখলাম তখন আমি প্রেস ক্লাবের সামনে ধারাবাহিক আন্দোলন করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছিলাম, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখেন না, এদেশের মানুষ কি চাই সেটা দেখা উচিত। এখন পর্যন্ত তদন্ত কমিশনের কার্যক্রম আশানুরূপ মনে হচ্ছে না। আমরা একটা কথা বলতে চাই, তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, এই দেশে আর কখনো ভারতীয় দাবিদারি চলবে না। যারা এটা বাস্তবায়ন করতে চাইবে তাদের জন্য 5 আগস্টকে নিদর্শন হিসেবে রেখেছি। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে সমাবেশের আয়োজন করে। গণহত্যা, ন্যায় বিচার ও সার্বভৌমত্ব রক্ষা আন্দোলন সমাবেশে আওয়ামী লীগের শাসনামলে ভুক্তভোগী অনেকে এবং তাদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এই সময় তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান। সংস্কারের জারিগান নয়, দরকার নির্বাচিত সরকার বললেন গয়েশ্বর চন্দ্র। বিএনপি কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন, তারা ধানের শীষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, কাজে আর সংস্কারের জারিগান নয়। কতকাল লাগবে সংস্কার, সারা জীবন দরকার অন্তর্বর্তীকালীন সরকার। জনগণ এমনটি চায় না, জনগণ চায় এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। দ্রুত গণতান্ত্রিক পথযাত্রার উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে মঙ্গলবার বিকালে গাজীপুর জেলা বিএনপির আয়োজনে নগরীর ঐতিহাসিক রাজবাড়ী মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর ইউনূসকে উদ্ধৃত করে বলেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন, তাই তিনি ছাত্রদের খেদমতেই ব্যস্ত রয়েছেন। দ্রব্যমূল্যের বৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি, এদিকে তার খেয়াল নেই। তিনি আরো বলেন, নির্বাচনের দাবি নতুন নয়, 17 বছর ধরে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে আসছে। এখন সব শোনা শেষ, মানুষ এখন নির্বাচন চায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছে, কিন্তু এটি স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন তা স্পষ্ট নয়। তিনি বলেন, সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়। সরকারের নামে বিরাজনীতিকরণের কুসংস্কার ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলেও আমরা দেখেছি, কিন্তু তারাও সফল হয়নি। সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভাষা বুঝুন, জনগণের ভাষা বুঝতে না পারলে হোঁচট খাবেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ছাত্র জনতার আন্দোলনের জনতা কারা? এই জনতা বলতে আম জনতা নয়, বিএনপি ও এর অঙ্গ দলসমূহের নেতাকর্মীরা। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন না দেখে আর আগাতে দেব না। প্রশ্নে এখন সব আওয়ামী লীগ জামায়াত হয়ে আছে, তারা ভাবছে জামায়াত ক্ষমতায় এসে গেছে। তিনি বলেন, আঘাত আসলে আসুক, সব আঘাত ফেরত দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তারেক রহমান এখন জনগণের নেতা। একজন 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, 71-এ তার বাবাও পালিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া পালায়নি। তিনি অনেক কষ্ট নির্যাতন সহ্য করে দেশেই আছেন। তিনি আমাদের সাহস, আমাদের আদর্শ, কাজে আমাদের ভয় নেই। একই সমাবেশে প্রধান বক্তা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা অন্তর্বর্তীকালীন সরকারকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। এরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এদের ধরে আগে বিচার নিশ্চিত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যা। নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে তাসলিমা বেগম রোজি নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নোয়াখালী পৌরসভার 5 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মা। পুলিশ ধারণা করছে কেউ চুরি করতে গিয়ে তাকে হত্যা করেছে। নিহত তাসলিমা বেগম রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে।
পুলিশ জানায় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর রোজি বাবার বাড়িতে একটি ঘরে একা থাকতেন। সন্ধ্যায় রোজি ঘরে ঢোকেন। হঠাৎ রাত 8:30টার দিকে তার ঘর থেকে শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন যে রোজি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পাশে একটি রক্তমাখা চাপাতি পড়ে আছে। এই অবস্থায় স্থানীয়রা রোজিকে মাইজদারি একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ সুপার আব্দুল্লাহ ফারুক জানান, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মোহাম্মদ তারেক নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। শেখ হেলাল তার টাকার পাহাড় কোথায় লুকিয়েছেন? ছাত্র অভ্যুত্থানে সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারত আশ্রয় নেন। এই ঘটনা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। রাজনৈতিক অনিশ্চয়তা এবং সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, অনেক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ত্যাগ করেন। সাবেক সংসদ সদস্য এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় কলকাতায় লুকিয়ে আছেন বলে জানা গেছে। সূত্র জানায়, শেখ হেলাল ও শেখ তন্ময় কলকাতার আওয়ামী লীগ সমর্থকদের সহায়তা নিরাপদে অবস্থান করছেন। তাদের থাকা, খাওয়া ও অন্যান্য খরচে সমর্থকরাই বহন করছেন। জানা গেছে, শেখ হেলালের একমাত্র ছেলে এসকে তন্ময় একজন মাদকাসক্ত। তিনি তার তরুণ জীবনের বেশিরভাগ সময় ভারতের বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে কাটিয়েছেন। ঢাকার অনেকে জানেন যে শেখ হেলাল নিয়মিত গুলশান, বনানী, বারিধারায় মাদক ও মদের আসরগুলোর বিরুদ্ধে পুলিশি অভিযান চালাতেন, যাতে তার ছেলে ও তার বন্ধুরা এসবের সাথে জড়িয়ে না পড়ে। প্রতিবার পুলিশের অভিযানে অন্যান্যরা গ্রেপ্তার হলেও তন্ময়কে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হতো। তন্ময় এক বাংলাদেশি জার্মান নারীকে বিয়ে করেছিলেন, তবে তিনি স্ত্রীর উপর এত বেশি শারীরিক ও মানসিক নির্যাতন করতেন যে একসময় স্ত্রী জার্মানিতে পরিবারের কাছে পালিয়ে যান এবং আর কখনো ফিরে আসেননি বলে সূত্রে জানা গেছে। আরো জানা যায়, বৈবাহিক জীবনের পুরো সময় তন্ময় খুবই কমই ঘরের বাইরে যেতেন। দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতেন এবং রাতে ক্যাসিনোতে সময় ব্যয় করতেন। তখন তারা সিঙ্গাপুরে বসবাস করছিলেন। অভিযোগ রয়েছে, তন্ময় দ্রুত গাড়ি চালিয়ে ও বন্দুক দেখিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন। গাড়িতে বসে তিনি প্রায় স্ত্রীকে হুমকি দিতেন যে তিনি গাড়ি দুর্ঘটনার মাধ্যমে তাকে হত্যা করবেন। জনশ্রুতি রয়েছে, শেখ হেলাল তার ছেলেকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি শেখ হাসিনাকে অনুরোধ করেন তার ছেলেকে বাগেরহাট থেকে সংসদ সদস্য করার জন্য। এমপি হওয়ার পর তন্ময় মাদক নয়, বরং অর্থ ও ক্ষমতার নেশায় মেতে ওঠেন। হেলাল মনে করেছিলেন সংসদ সদস্যের দায়িত্ব তার ছেলেকে সুপথে ফিরিয়ে আনবে, কিন্তু বাস্তবে তন্ময় তার বাবার কেশিয়ার হয়ে ওঠেন এবং হেলালের হয়ে ঘুষ সংগ্রহ শুরু করেন। অভিযোগ রয়েছে, শেখ পরিবারের দুর্নীতিগ্রস্ত সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত খুলনার গডফাদার শেখ হেলাল। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তার বিরুদ্ধে নানা সময় ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং রাজনৈতিক সুবিধা আদায় করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেখ হেলালের সমস্ত অর্থ যুক্তরাষ্ট্রে তার স্ত্রী শেখ রূপার ভাইয়ের নামে রাখা হয়েছে। তিনি হেলালের সমস্ত দুর্নীতির অর্থ আমেরিকায় নিরাপদে সংরক্ষণ করেছেন। 2024 সালের 19 আগস্ট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রূপা চৌধুরী, ছেলে শেখ সারহান নাসের তন্ময় এবং তার পরিবারের সকল ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে। উল্লেখ্য, শেখ পরিবারের অন্যতম সদস্য হলেন শেখ হেলাল। পারিবারিক সূত্রে তিনি শেখ হাসিনার চাচাতো ভাই। তিনি বাগেরহাট 1 আসন থেকে 1996, 2001, 2008, 2014, 2018 ও 2024 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর তার ছেলে শেখ তন্ময় বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।